নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। কর্তব্যের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। লাটাগুড়ির বেসরকারি একটি হোটেলে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ক্রিসমাস কার্নিভাল। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহর এবং শহর সংলগ্ন এলাকার বেশ কয়েকটি চার্চের সদস্যদের নিয়ে বড়দিন উপলক্ষে বর্ণাঢ্য ক্রিসমাস কার্নিভাল র্যালি অনুষ্ঠিত হলো। শহরের আইএমএ ময়দান থেকে এই র্যালি শুরু হয়। এরপর শহর প্রদক্ষিণ করে ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, বিধায়ক খগেশ্বর রায়, ডাক্তার প্রদীপ কুমার বর্মা, সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্যরা। আমরা তাকে ওয়েলকাম করে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোগ আমি যেটা বলি, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে এবং আমাদের জলপাইগুড়ি প্রশাসন এবং জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় সমাজপাড়া থেকে শুরু করে আজকে চার্চ পর্যন্ত যে বর্ণাঢ্য শোভাযাত্রা কারণ এবারকে এই যে গতকাল 25শে ডিসেম্বর গেছে, আজকে 26শে জানুয়ারি, কয়েকদিন ব্যাপী চলবে বড়দিনের উৎসব শোভাযাত্রা। তাই আমি যেটা বলি, দিদি যেমন বলে ধর্ম যাত্রা উৎসব সবার, যেমন আমাদের হিন্দুদের দুর্গা পূজায়, কালী পূজায়, তেমনি খ্রিস্টানদের বড় উৎসব হচ্ছে বড়দিন উৎসব। তাই এই বড়দিনের উৎসবে এই এত সুন্দর যে ব্যবস্থা করেছে, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহস্র ধন্যবাদ। আগামী 7ই জানুয়ারি কলকাতার ব্রিগেডে সিপিআইএম এর সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সেই সমাবেশকে সামনে রেখে ব্রিগেডের সকলকে স্বাগত জানাতে জলপাইগুড়ি শহর জুড়ে বেশ কিছুদিন যাবৎ চলছে ডিওয়াইএফআই এর বাইক মিছিল, মশাল মিছিল, পোস্টারিং, দেওয়াল লিখন সহ নানান কর্মসূচি। কিন্তু অভিযোগ, তাদের পোস্টার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেওয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেল 4টায় কেরানি পাড়ায় বিক্ষোভ কর্মসূচি এবং পুনরায় দেওয়াল লিখন কর্মসূচি পালন করল বাম যুব সংগঠন। ডিওয়াইএফআই এর শহর লোকাল কমিটির সভাপতি দেবরাজ বর্মন জানান, কেউ বা কারা শহরের রাজনৈতিক শিষ্টাচার ভুলে রাজনীতিকে কালিমা লিপ্ত করছে, তারই প্রতিবাদ জানাচ্ছেন তারা। আগামী 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে সারা রাজ্যের মতো আমাদের জেলাতেও এবং আমাদের শহরেও বিভিন্ন জায়গায় পোস্টারিং, বিভিন্ন রকম গণসংযোগমূলক কর্মসূচি, যেমন আঁকা প্রতিযোগিতা, বাইক মিছিল, বাড়ি বাড়ি যাওয়া, পাড়ায় পাড়ায় পোস্টার, মশাল মিছিল, দেওয়াল লিখন, এই কর্মসূচি আমরা ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির থেকে নিয়েছি। শহরের বুকে প্রায় 25 থেকে 30টি দেওয়াল আমাদের অলরেডি লেখা হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি কয়েকদিন ধরে যে বিভিন্ন পাড়ায়, কয়েকটি পাড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আবার পোস্টার ফেলেছি। কিন্তু আমরা গতকাল সকালবেলা এসে দেখলাম যে 3-4 দিন আগে আমাদের এখানে একটা দেওয়াল লেখা হয়েছিল ব্রিগেড, 7ই জানুয়ারি ব্রিগেডকে সামনে রেখে। সেই ব্রিগেডের বার্তাকে এখানে আমরা লিখে রেখেছিলাম এই দেওয়ালে, কিন্তু কালকে সকালবেলা আমরা এসে দেখি যে আগের দিন রাত্রিবেলা কেউ এই দেওয়াল লেখাটাকে, সামনে ওপরে লেখাগুলোকে একদম নষ্ট করে দিয়ে গেছে। তো আমরা জলপাইগুড়ি শহরের বুকে এই যে রাজনীতির যে একটা সুসাংস্কৃতিক পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে এইভাবে যারা নষ্ট করছে, আমাদের ব্রিগেডের বার্তা আমরা আমাদের দেওয়াল লিখনের মাধ্যমে দিচ্ছি, কিন্তু সেটাকে যারা এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ির যে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, সেটাকে তারা, জলপাইগুড়ির যে ঐতিহ্য, সেটাকে তারা নষ্ট করছে। এইভাবে কোনো একটি সংগঠনের দেওয়াল লেখাকে এইভাবে যে নষ্ট করে যে একটা
নেতিবাচক একটা বার্তা কেউ একটা দিয়ে গেল, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। নাম? আমার নাম দেবরাজ বর্মন, শহর লোকাল কমিটি ডিওয়াইএফআই জলপাইগুড়ি সভাপতি। যুব তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। এদিকে মিছিলের লোকসংখ্যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপি নেতৃত্বের অসম্মানজনক মন্তব্যের অভিযোগের বিরুদ্ধেই মঙ্গলবার শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল বের করা হয় বলে জানিয়েছেন শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা। এদিন মিছিলটি নেতাজিপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বেগুনটারি মোড়ে শেষ হয়। বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধিরা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বলে জানান দীপঙ্কর ঝা। জলপাইগুড়িতে যুব তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই রয়েছে ঝগড়া। এই কারণেই এদিনের ধিক্কার মিছিলে হাতে গোনা কিছু মানুষ অংশগ্রহণ করেছেন বলে কটাক্ষ করেন বিজেপি টাউন মণ্ডল 1-এর সভাপতি মনোজ কুমার শাহ। তিনি জানান, যুব তৃণমূলের মধ্যে লবি রয়েছে। আজ যে কয়েকজন তাদের মিছিলে অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে সেই লোকগুলো আর তাদের সাথে থাকবে না। তৃণমূল কংগ্রেস বিজেপিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছেও বলে অভিযোগ করেন তিনি। আজকে এই মিছিল গত পরশু দিনকা সুকান্ত মজুমদার বলেছিলেন, আমাদের স্বামী বিবেকানন্দর উপরে কথা বলেছিলেন যে উনি নাকি বলেছে যে গীতা পাঠ করার পর থেকে ফুটবল খেলা ভালো, তো উনিকে সিপিএমের সঙ্গে তুলনা করেছেন যে উনি নাকি বামপন্থী। তাই আমরা এই মাঝে মধ্যে যে বাংলার যে মনীষীদের উপর, বাংলার মহাপুরুষদের উপর যে বিজেপির নেতারা মাঝে মধ্যে কুরুচিকর মন্তব্য করছে, বাংলার প্রতি দ্বিচারিতা ব্যবহার করছে এবং বাংলারকে বিভিন্ন উন্নয়নের যে বিভিন্ন খাতের যে টাকা সেগুলো ফেরত দিচ্ছে না এবং বাংলার সঙ্গে যে এ ধরনের যে অবিচার করা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই ধিক্কার মিছিল। এটা জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই প্রোগ্রামটাতে আমাদের যে নবাগত যে যুব সভাপতি সন্দীপ ছেত্রী মহাশয়, উনি এই প্রথম প্রোগ্রামে উনি থাকার কথা ছিল, কিন্তু উনি যেহেতু উনি দুদিন আগে উনি বাবা এক্সপায়ার করেছে, তাই উনি থাকতে পারেন না। কিন্তু বাই ফোনে সব বিভিন্ন ব্লকে এই প্রোগ্রামের জন্য কর্মসূচির উনি আবেদন করেছে। সবাই যারা সৈনিকরা আছে তারা প্রতিটা ব্লকে আজকের এই প্রোগ্রাম করছে। না, এটা আমি জলপাইগুড়ি শহর ব্লকের পক্ষ থেকে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জলপাইগুড়ি শহর 16 নম্বর ওয়ার্ডের এবং আমাদের এই বড় নেতা এখানে ও আছে এবং এখানে বিএলটিও আছে 6 নম্বর ওয়ার্ডের এবং আমাদের 21 নম্বর ওয়ার্ডের নেত্রীরা আছে এবং আরও বিভিন্ন ওয়ার্ডের বুথ প্রেসিডেন্টরাও আছে। দেখুন, একটা কথা বলি, আগুনকে হাওয়া দিলে যেরকম আটকানো যায় না, সেরকম জলপাইগুড়ি শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসকে হাওয়া দিয়ে আটকানো যাবে না, কেন আগুনকে হাওয়া দিলে আগুন বাড়ে। কেউ আটকানোর চেষ্টা করছে না, সেরকম কথা বলবো না, কিন্তু বিজেপির হয়তো কিছু নেতারা আছে বা অন্য যারা বিরোধী নেতারা আছে, তারা নিজেদের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। তাই বলি প্রভাব বেশি দিন থাকে না, প্রভাব বেশি দিন খাটানো যায় না, প্রভাব একটা সময় যায় থেমে যায়, কেন কোনো জিনিসই চিরস্থায়ী না। এটা আমাদের জলপাইগুড়ি প্রাণকেন্দ্র নেতাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে আমরা বেগুনটারি মোড় অব্দি এটা করছি। আমি দীপঙ্কর ঝা বিক্রম, আমি জলপাইগুড়ি শহর ব্লক যুবর সহসভাপতি। এদের তো জনসমর্থন হারিয়ে ফেলছে তৃণমূল সরকার পশ্চিমবাংলার থেকে। তো আপনারা জলপাইগুড়ি শহরেও দেখছেন যে এদের মিছিল এখন লোক হচ্ছে না, লোক তৃণমূলের ভাওতাবাজি সব বুঝে গেছে এখন। আর এদের নিজেদের মধ্যেই অনেক ঝগড়া, পুরো বাংলাতে আগুন লাগাচ্ছে, এদের নিজের ঘরে আগুন লাগছে। কারো বাড়িতে বম পাওয়া যায়, কেউ কারো বাড়ি নিজেদের কর্মীদের বাড়ি পুড়িয়ে দেয়, নিজের কর্মীকে মারধর করে। বিজেপির সাথে তো সন্ত্রাসীরা করেই, এরা নিজের কর্মীদেরকেও ছাড়ে না। এক লবি আরেক লবির সাথে লড়াইয়ের সাথে যুক্ত আছে। তো তার জন্য এদের মিছিলে তো লোক হবে না। আগামী দিনে যে কয়টা দেখতে পাচ্ছেন, এই কয়টাও আগামী দিনে আপনি পাবেন না। আর আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যেটা তৃণমূলের নেতারা যেটা বলছেন, যে দেখুন, বিবেকানন্দ মহামনীষী, মহাপুরুষ। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতীয় মনীষীদের, পশ্চিমবাংলার মনীষীদেরকে সম্মান করে এসেছে এবং বিবেকানন্দর আমরা এই জন্মদিন পালন করি, পার্টি অফিসেও করি এবং বিবেকানন্দের জন্মদিনের সময় প্রধানমন্ত্রী নিজেও গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমি তো দেখিনি মমতা ব্যানার্জিকে কোনোদিন যেতে, আমি তো শুনিনি যেতে। উনাদেরই লোক, উনাদেরই যারা সহযোগী আছেন, ইন্ডি অ্যালায়েন্সে আছেন, তাদেরই বামপন্থী স্টুডেন্ট ইউনিয়ন বিবেকানন্দের স্ট্যাচুর সামনে ইংরেজিতে উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ লিখে আসেন। তখন মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা কোথায় থাকেন? তখন ওনারা তো নিজেরাই অপমান করেছেন। আর আমরা যারা সম্মান করি,
ওনারা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। বাজারে এসেছে মোদি যোগী ঘুড়ি। এবার শীতের আকাশে ভাসবে মোদি যোগী ঘুড়ি। লোকসভা ভোটের এখনো কম বেশি 4 মাস দেরি। বিশ্বকর্মা পুজো কিংবা পৌষ সংক্রান্তি আসতে এখনো বেশ অনেকটা সময় বাকি। কিন্তু এর মধ্যেই শহরের 2-1টি দোকানে ঘুড়ি দেখে থমকে যাচ্ছেন অনেকেই। বাজারে ক্রিসমাসের সামগ্রী কিনতে এসে মানুষ দেখছেন ঘুড়ি, তবে সেই ঘুড়ি নয়, মোদি যোগীর ছবি ছাপা ঘুড়ি। অনেকেই কিনছেন সেই ঘুড়ি, কারণ এই শীতের দুপুরে শহরের বাইরে ফাঁকা মাঠে অনেক শিশুর সাথে ঘুড়ি ওড়ান বয়স্করা। ভোট থাকুক বা না থাকুক, রাজনৈতিক তরজা তো সারা বছরই চলতে থাকে শহরে। কিন্তু এবার যে আকাশ যুদ্ধের প্রস্তুতি, অবশ্য এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই মনে করছেন দোকানি থেকে ক্রেতা সকলেই। কিন্তু মোদির সাথে যোগীর মুখ থাকায় বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা কিংবা আলোচনা তো শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু আকাশে ভোকাট্টার লড়াইয়ে খুদেদের হাতে থাকতে চলেছে মোদির ঘুড়ির লাটাই। কেউ মাথা উঁচু করে উড়বে, আবার কেউ ভোকাট্টা হয়ে ভেসে গিয়ে পড়বে কোনো এক মাঠে। কিন্তু চায়ে পে চর্চা হবে ঘুড়ি নিয়েই। এমনিতে বিশ্বকর্মা পুজো ছাড়াও পৌষ মাস ধরে জলপাইগুড়ির আকাশে চলে ঘুড়ি ওড়ানোর লড়াই। অবশ্য তার বেশিরভাগটাই দেখা যায় শহর সংলগ্ন গ্রামাঞ্চলে। কিন্তু ঘরে ঘরে মুঠো ফোন ঢুকে পড়ায় ঘুড়ি ওড়ানোর চল এখন অনেকটাই কম। কিন্তু মেয়ের জন্মদিনে বেলুন টুপি কিনতে এসে এই মোদি যোগী ঘুড়ি দেখে তা কিনেই নিলেন এক বিক্রেতা। নরেন্দ্র মোদির মুখের ছবি দেওয়া ঘুড়ি দেদার বিকোচ্ছে জলপাইগুড়ির বাজারে। মোদির ছবির পাশে যোগীর মুখ, এটা আলাদা কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা কেউ বলতে না পারলেও ঘুড়ি পাগলারা নিজেদের কালেকশন বাড়াতে কিনে নিচ্ছেন ঝটপট। প্লাস্টিকের এই ঘুড়ির দাম মাত্র 5 টাকা, তাই পকেটেও টান পড়ছে না ক্রেতাদের। বিক্রিও ভালোই হচ্ছে। সবাই নিবে। আপনি কি নিতে আসছেন? না, আমি দেখলাম আর কি, জাস্ট দেখে হট করে ঘুড়ির মধ্যে কেমন লাগলো দেখে? ভালো লাগছে। এর আগে দেখেছেন মোদি? ফার্স্ট টাইম দেখলাম। কি দেখলেন? এই ঘুড়ির মধ্যে মোদি আর যোগী ছবি, ভালো লাগছে। এর আগে ঘুড়ির মধ্যে কোনো ছবি থাকতো না, আগে তো প্লেন সিম্পলি আসছে। আর এখন এই যে ঘুড়ির মধ্যে মোদি আর যোগীর ছবি দেখে ভালো লাগছে। আর ব্যক্তির, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ঘুড়ি বিক্রি হচ্ছে, কি বলবো? ভালো কথা, খুব ভালো প্রচার হচ্ছে। প্লাস হচ্ছে মানুষের মধ্যে একটা ভালো জিনিস আসবে, সেটা হচ্ছে ভালো বার্তা আসবে যে হ্যাঁ, যোগী আর মোদি দেশটাকে আরো সুন্দর করার চেষ্টা করছে এবং করবে। ঘুড়ি ওড়ানোর মাধ্যমে কি এটা মনে হয় হবে? হ্যাঁ, কিছু তো আসবে, পুরো তো হবে না, তবে কিছু আসবে। কি মনে হয় যে ঘুড়ির মধ্যে এখন এই সমস্ত জিনিস ছবি? হ্যাঁ, ঘুড়ির মধ্যেও মানুষ বাচ্চা কাচ্চা দেখবে মোদি এবং যোগী। অনেকে তো যারা বেঙ্গলের যারা বাচ্চা কাচ্চা, তারা তো এখনো যোগীকে চিনে না, কিন্তু মোদিকে চিনে। তবে তারাও একবার বুঝতে পারবে যে হ্যাঁ, মোদি আর যোগী। ভালো লাগছে দেখে? হ্যাঁ, অবশ্যই ভালো। যোগী মোদি, কি বলবেন? কি বলবো, দেখো দেশের অবস্থা এরকম, তো সাংঘাতিক ব্যাপার। কেন দেখতে খারাপ লাগতেছে না? অবশ্যই খারাপ লাগতেছে, বলো কি বলবো, আর কিন্তু বলার কিচ্ছু নাই। কেন কি বলবো বলো? আপনার দেখে কেমন লাগলো ঘুড়ির মধ্যে? খুব একটা ভালো লাগলো না, আমার পছন্দ হইলো না এই জিনিসটা। কেন? আমাদের প্রধানমন্ত্রী যদি এরকম অবস্থা হয়, এটা তো সাংঘাতিক ব্যাপার। বাস, আর কিছু বলবো না আমি। টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে ফের আন্দোলনে নামতে চলেছে বামপন্থী টোটো ইউনিয়ন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বামপন্থী টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার। নতুন বছর শুরু হতেই তারা আন্দোলনের পথে নামবেন বলে জানান। যদিও এর আগে টোটোর ন্যূনতম ভাড়া পৌরসভার তরফে 15 টাকা করলেও ফের সেই ভাড়া 10 টাকায় আনা হয়েছে। এর ফলে টোটো চালকদের ভাড়ার বিষয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাই আজ সিটি অনুমোদিত টোটো ইউনিয়নের তরফে এই বিষয়ে বড় আন্দোলনের পথে নামার কথা জানানো হয়েছে। পাশাপাশি এর আগে টোটোওয়ালাদের কাছ থেকে পৌরসভা বিভিন্ন কারণে যে টাকা নিয়েছে তা ফেরতেরও দাবি জানিয়েছেন তারা। না, আমাদের যেটা দাবি ছিল যে
1 জুন 2023 থেকে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা পৌরসভার নির্দেশ মতোই সেটা 15 টাকা চালু হয়েছিল 2 কিলোমিটার পর্যন্ত। তো হঠাৎ করে পৌরসভা সেটাকে কমিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া নিয়েছে। এই গত মিটিং যেটা হয় সেখানেও তারা সেটার প্রস্তাব দিয়েছে যে 1 কিলোমিটার অবধি 10 টাকা, তারপরে প্রতি কিলোমিটারে 5 টাকা করে বাড়বে। তো আমাদের যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া যেটা 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা যেটা চালু হয়ে গেছিল সেটাকেই বলবৎ রাখতে হবে। ফলে এই দাবি নিয়ে আমরা সেদিন বয়কট করেছি এবং আমাদের আরও একটা দাবি ছিল যে টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ যে 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা তারা করেছিল আমাদের আন্দোলনের ফলে, লড়াইয়ের ফলে সেটা কমিয়ে এখন 500 টাকা করেছে। কিন্তু পরিষ্কারভাবে গতকালই মাননীয় কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছে যে কোনো মতেই কোনো রকম কোনো পৌরসভা টোটো চালকদের বিষয়ে টোটো চালকদের থেকে কোনো টাকা পয়সা ইত্যাদি তারা নিতে পারবে না। এটা হাইকোর্ট রায় দিয়েছে। ফলে আমাদের দাবিটাই মান্যতা পেয়েছে হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে। ফলে আমরা আবারও দাবি করছি যে কোনো রকমভাবেই টোটো চালকদের থেকে কোনো টাকা পয়সা যাতে পৌরসভা না নেয় এবং যাদের থেকে ইতিমধ্যেই টাকা পয়সা নেওয়া হয়েছে, এর আগেও কখনো রং করার নামে, কখনো অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে বিভিন্নভাবে টোটো চালকদের থেকে বহু টাকা পয়সা নেওয়া হয়েছে, সেই টাকা পয়সা কিন্তু পৌরসভাকে ফেরত দিতে হবে আগামী দিনে। সেই দাবিতেই আমরা কিন্তু আগামী দিনে লড়াইয়ে নামতে চলেছি। ভাড়া নিয়ে অবশ্যই আমাদের তো লড়াই জারি আছে। আমরা এখন এই মুহূর্তে যেহেতু উৎসবের মরশুম চলছে, 1 জানুয়ারি আসছে, 25শে ডিসেম্বর চলছে, ফলে এই উৎসবের মরশুমে আমরা যাচ্ছি না আন্দোলনে। আমরা দেখছি, কয়েকটা দিন আমরা পৌরসভাকে সময়ও দিচ্ছি। আমরা ইতিমধ্যেই পৌরসভাকে আবারও চিঠি পাঠাবো যে তারা কি করতে চায়। ফলে তারপরেই এই উৎসবের মরশুমটা গেলেই আমরা কিন্তু রাস্তায় নেমে লড়াইয়ে নামব। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। কর্তব্যের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। জরুরি বিভাগে দেখা মিলল না চিকিৎসকের। মৃত্যু হল 12 বছরের কিশোরী রিয়া ইয়াদবের। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, এদিন ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া ইয়াদবকে জ্বর ও পেট খারাপ জনিত অসুস্থতার কারণে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 2 ঘন্টা অবজারভেশনে রেখে চিকিৎসার পর চিকিৎসক রোগীকে সুস্থ বলে ছেড়ে দেন, এমনটাই দাবি পরিবারের। বাড়ি নিয়ে যাওয়ার পর ফের শারীরিক সমস্যা শুরু হয় কিশোরীর এবং তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, জরুরি বিভাগে সে সময় মেলে না চিকিৎসক। সেখান থেকে রোগী ও রোগীর আত্মীয়কে পাঠানো হয় হাসপাতালের বহির্বিভাগে। আবার বহির্বিভাগ থেকে কর্তব্যরত চিকিৎসক রোগীকে না দেখেই ফের পাঠিয়ে দেন জরুরি বিভাগে বলে অভিযোগ। এভাবেই মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করতেই সময় পেরিয়ে যায় বলে দাবি পরিবারের। জরুরি বিভাগে যতক্ষণে চিকিৎসক সেই মুমূর্ষু রোগীকে দেখেন ততক্ষণ কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এই ঘটনা নিয়েই চাঞ্চল্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে। যদিও কর্তব্যরত চিকিৎসক ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি। ভগবান আপনি ডাক্তারবাবুকে ডাকেন, কাইন্ডলি একটু ডাকেন, এরকম ভাবে কেন কাজটা করেন? ফায়ারদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। হ্যাঁ, আপনি ইমার্জেন্সিতে ছিলেন না কেন? কোথায় ছিলেন? রাউন্ড দিচ্ছেন না, আপনি ইমার্জেন্সিতে ছিলেন না বলছে। আপনি ইমার্জেন্সিতে ছিলেন? আপনি লেবার রুমে ছিলেন ওই সময়? বলছে আপনি নাকি আউটডোরে ছিলেন, অন্যান্য পেশেন্ট পার্টিও তাই বলছে। আমি কোনো কমেন্ট করতে পারবো না, হায়ারদের সঙ্গে আমি কথা বলবো। পেশেন্টের কী সমস্যা ছিল? বাবা কেমন আছেন আপনি? পেশেন্টের কী সমস্যা ছিল? পেশেন্টের কী সমস্যা ছিল একটু বলবেন? হায়ারদের সঙ্গে কথা বলবেন। আপনি কর্তব্যরত ছিলেন, আপনি বলবেন না হায়ার অথরিটি বলবে? বিএমএসকে ফোন করুন, যে বিএমএসের কথা বলবেন। একটা পেশেন্টের জীবন চলে গেল আর আপনি এইভাবে কথা বলছেন, আপনার মনে হয় না যে একটা পেশেন্টের জীবনের মূল্য রয়েছে? এখন কি সমস্যা আছে? ও সকালে একটু শরীরটা অসুস্থ ছিল, জ্বর জ্বর ভাব ছিল, তো সকালে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, 2 ঘন্টা ছিল। থাকার পরে একটু ঠিক হলো, বাড়ি চলে গেল। বাড়ি যায় 2 ঘন্টা মতন ঠিকই ছিল, ঠিক ছিল। তারপর এখানে আনতে আনতে তো এখানে আনলাম, এখান থেকে ওইখানে পাঠায়, ওইখান থেকে এখানে পাঠায়। মানে এমার্জেন্সি থেকে আউটডোর, আউটডোর থেকে এমার্জেন্সি। তারপরে কতক্ষণ সময় লাগছিল? তাও মোটামুটি 10-15 মিনিট সময় গেছে। তারপরে এখানে এমার্জেন্সিতে ঢুকাইলাম, ডাক্তার আস্তে আস্তে ডেট। কোথায় বাড়ি? বাড়ি 14 নম্বর ওয়ার্ডে। কি নাম? আমার নাম ওম প্রকাশ যাদব। বাচ্চাটার বয়স কত? রিয়া যাদব, ওর 12 বছর বয়স। সকালে নীল হয়ে গেছিল। হ্যাঁ, পরে যখন নিয়ে আসলেন বাড়ি থেকে? বাড়িতে আমরা চোখ মুখ কালো দেখতেছি, যে কালো হয়ে যাচ্ছে। তখন কথা বলছিল? কথা খুব মানে রেয়ার, বললে পরে বলছিল। আচ্ছা, তখন নিয়ে আসার পর কি বলে এখানে ডাক্তাররা? এখানে ইমার্জেন্সিতে ঢুকালাম, ইমার্জেন্সিতে কয় ওইখানে যাও, এখান থেকে কয় এখানে যাও, মানে আউটডোরে। আউটডোরে কতক্ষণ এরকম সময় কেটেছে? প্রায় 10 মিনিট গেছে। আর ডাক্তার ততক্ষণ আস্তে আস্তে? ডাক্তার তারপর ওইখান থেকে আমরা আউটডোর থেকে ইমার্জেন্সিতে আবার কোলে করে আনছি, তারপরে ডাক্তার আসছে। এটা গাবলাতি। মানে এখান থেকে ওখানে নিতেই কি সময়টা গেল? সময়টা যায়নি। ইমার্জেন্সিতে ডাক্তার ছিল না? ডাক্তার ছিল না। ও যদি ডাক্তার থাকতো তাহলে তো হয়ে যেত, চিকিৎসা করার সময়টা পাইতো। কি মনে হচ্ছে গাফিলতিতে কি মারা গেল? গাফিলতিতে মারা গেছে। দুয়ারে সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে 8ম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সরকারি সুবিধা নেওয়ার পাশাপাশি অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। সরকারি বিভিন্ন পরিষেবার আবেদনপত্র জমা দিতে আসা সাধারণ মানুষজন দুয়ারে সরকার ক্যাম্পে এহেন রক্তদান শিবিরের আয়োজন দেখে রীতিমতো খুশি। এদিনে দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন পরিষেবার আবেদনপত্র জমা দিতে এসে কিছু সাধারণ মানুষ রাজগঞ্জের বিডিওকে সামনে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিডিও প্রশান্ত বর্মন জানান, দুয়ারে সরকার ক্যাম্পে ছোট ছোট 2-1টা অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আসছে। যারা উপভোক্তা আছেন তারা হয়তো জেনারেশন প্রমাণ করতে পারছেন না। যাদের সমস্যা হচ্ছে সার্টিফিকেটের ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলে এই সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন বলে জানান তিনি। এদিনের দুয়ারে সরকার শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভা কুজুর প্রমুখ। আর দুয়ারে সরকারের অঞ্চলে আসছি, ছেলের ওবিসি হচ্ছে না, তার জন্য বিডিওর সঙ্গে কথা বলার জন্য আসছি। সমস্যা বললো যে জমা যেগুলো দিচ্ছেন এগুলো হবে না, আরও 5টা ওবিসি নিয়ে জমা দিতে হবে, আর এক কাস্টের 5টা দিয়ে 10টা জমা দিতে বললো।
আর একটা কি যেন বললো এপিট ওপিট করতে হবে। কতদিন থেকে ঘুরছেন এই বিষয়ে? প্রায় 1-1.5 বছর। আপনি ভিডিওর আশ্বাসে আশ্বস্ত হলেন? দেখা যাক কি হয়। আপনার নাম? সবিতা বসা। কোথা থেকে আসছেন আপনি? বেলাগোপা সর্দারপাড়া। আমাদের এখানে যে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার চলছে, আমি এখানে এসে দেখলাম যে ছোট ছোট দু একটা অভিযোগ পাচ্ছি এবং সেই অভিযোগগুলো কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আসছে, কিন্তু যারা বেনিফিশিয়ারি আছে তারা হয়তো জেনারেশন প্রমাণ করতে পারছে না। তাদের মধ্যে একটু প্রচারের হয়তো অভাব আমি দেখতে পাচ্ছি। কারণ শুধু অ্যাপ্লিকেশন করলাম ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে জাতি সংশয়পত্র তো হবে না, এটা আপনাদের মিডিয়াদেরকেও একটু জানতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নাগরিক আছে, আমি এখানে আসার পরে রাজগঞ্জ ব্লকে আসার পরে, যে তারা ভোটার কার্ড আর রেশন কার্ড আর অনলাইনে অ্যাপ্লিকেশন করে দুয়ারে সরকারে ফেলে দিয়ে চলে যায় এবং তারপরে আমাদের প্রশাসনের দিকে আঙুল দেখায়। কিন্তু কাস্ট সার্টিফিকেট পেতে গেলে যা যা নিয়মগুলো আছে সেগুলো ফলো আপ হয় না। কারণ কাস্ট সার্টিফিকেট বিডিও রেকমেন্ডেশন করে, এসডিও অ্যাপ্রুভ করে। এই জন্য আমাদের রাজগঞ্জ ব্লকে কিছু কিছু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এই দুয়ারে সরকারের অভিযোগ পাওয়া যাচ্ছে, আর বাকিগুলোর ক্ষেত্রে 100% সার্ভিস আছে। আমরা চেষ্টা করছি যে সব বেনিফিশিয়ারিরা না বুঝে তারা এভাবে জমা দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে আমরা যোগাযোগ করে তাদের যদি অবশ্যই তারা জাতি সংশয়পত্র SC ST OBC AB পাওয়ার যারা যোগ্য সেই সার্টিফিকেট পেয়ে যাবে। মঙ্গলবার থেকে কালিম্পং জেলার মাকুমে শুরু হলো প্রকৃতি পাঠ শিবির। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে 150 জন ছাত্রছাত্রীদের নিয়ে 6 দিনের প্রকৃতি পাঠ শিবির শুরু হলো কালিম্পং জেলার মাকুমে। মঙ্গলবার মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে এই শিবিরের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন শামসুল আলম, পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবক রাজা শর্মা সহ অন্যান্যরা। এদিন প্রধান অতিথিরা সবুজ পতাকা দেখিয়ে এই শিবিরের যাত্রাপথের সূচনা করেন। প্রকৃতির কোলে শিক্ষার্থীদের নদী পারাপার, পর্বতারোহণ, গাছ ও সাপ শনাক্ত সহ নানান ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষারত্ন ও মুরলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল আলম জানান, তাদের বিদ্যালয়ের 33 জন ছাত্রছাত্রী ও 3 জন শিক্ষক শিবিরে যোগদান করেছেন। এই ধরনের প্রকৃতিপাঠ শিবিরের মাধ্যমে একদিকে যেমন শিশুরা শৃঙ্খলাবোধ শিখবে, অন্যদিকে ছাত্রছাত্রীরা প্রকৃতিকে আরো কাছ থেকে জানতে পারবে। স্যার, আজকে নেসের পক্ষ থেকে ক্যাম্পের উদ্বোধন করা হলো, কি বলবেন? দেখুন, বিদ্যালয় প্রধান হিসাবে আমি বলবো সরকারেরও এটা যদি স্টেপ নেওয়া হয়, একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত এই ধরনের ক্যাম্প না করবে ততক্ষণ পর্যন্ত তার জীবনের শিক্ষা কিন্তু কমপ্লিট হবে না। তো আপনারা জানেন আমরা মুরালীগঞ্জ থেকে এসেছি, এখান থেকে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব হবে। আমাদের স্কুল থেকে একটা বাসও এসছে এবং আমরা সমস্ত ছাত্রছাত্রীদের পেরেন্টসদের সাথে বারবার মিটিং করি। একটা ছাত্র যদি এই ধরনের এক্সপোজার না পায়, সে কালচারাল ইভেন্ট হতে পারে, খেলাধুলা হতে পারে, তো সে কিন্তু সুনাগরিক কোনোদিনই হতে পারবে না। আমার ভালো লাগছে ওদলাবাড়ির এই যে সংস্থা 23 বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য করে যাচ্ছে, আমি ধন্যবাদ দেব এনাদের। এবং আমি চাইব সরকারও এই ধরনের কোনো আমাদের কোর্সের মধ্যে যদি একটা কোনো বিশেষ একটা ব্যবস্থা থাকে যে বছরে একদিন 5 দিনের একটা ক্যাম্প হবে, এই ধরনের অর্গানাইজেশনের হেল্প নিয়ে আমরা যদি করতে পারি তো সেই ছাত্র অবশ্যই সুনাগরিক হয়ে গড়ে উঠবে। আপনার স্কুল থেকে কিতনে বাচ্চা इसमें शामिल है? এখান থেকে আবার 36 জন স্টুডেন্ট এসছে এবং 3 জন টিচার। बच्चे इससे क्या सीखेंगे? হ্যাঁ, আমি যেটা বললাম, এরা প্রকৃতির কাছে থেকে প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, এরা একটা ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য এই 3-5 দিনের একটা ট্রেনিং হবে। এদের মধ্যে যে সমস্ত প্রতিভাগুলো আছে, কেউ হয়তো ভালো গান করতে পারে, নাচতে পারে, এই এক্সপোজারগুলো পাবে। একটা কি হয়, একটা ছোট সন্তানকে যদি সাঁতার শেখাতে হয়, দেখবেন মায়ের কোল থেকে নিয়ে যিনি ট্রেনার তিনি জলের মধ্যে ফেলে দেয়। ভালো লাগছে এই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এই প্রথম বাড়ির বাবা মার থেকে দূরে একা একা সেলফ সাফিসিয়েন্ট, তার যে নিজস্বতা সেটার কিন্তু উন্নয়নের ওরা একটা সুযোগ পাবে। আমি শামসুল আলম, প্রধান শিক্ষক, মুরালীগঞ্জ হাই স্কুল। অন্যদিকে পদ্মশ্রী করিমুল হক জানান, প্রতি বছর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ। এটা এবছরের
প্রথম আজকে উদ্বোধন করা হলো নেস। প্রতি বছরই এই প্রোগ্রামটা চালায়, যে ওনাদের যে উদ্যোগটা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টদের বাচ্চাদের এরা প্রাকৃতিক জিনিসটা শেখানো, পাহাড় নদী এবং প্রাকৃতিক পশু পাখি থেকে গাছপালা, এটার একটা শেখানো যেরকম ওরা যেন এটাকে ধরে রাখতে পারে বাচ্চারা, সেটা যে এরা প্রোগ্রাম করতেছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। খুব খুশি, খুব ভালো উদ্যোগ একটা। আমার সাথে রাজাবাবু আছেন, জজ স্যার আছেন, আরও এখানে মান্যগণ্য ব্যক্তি আছেন। আমাদের অনেকেই জানেন যে রহমান হাউস ফার্মের একজন কর্মকর্তা উনি আছেন, শামসুল আলম আছেন মুরালীগঞ্জ হাই স্কুলের। সবাই মিলে আমরা আশীর্বাদ করতেছি যে বাচ্চাগুলো যেন সুন্দরভাবে প্রাকৃতিক ধরে রাখতে পারে, আর ঘরের ছেলে যেন ঘরে সুন্দরভাবে ফিরে আসতে পারে মায়ের কোলে, এবং নেশের ফ্যামিলিও যেন কোনো দুর্ঘটনা না হয়, ভালোভাবে যেন শান্তিপূর্ণভাবে বাচ্চাদের নিয়ে যেন ফিরে আসে। ঈশ্বরের কাছে এটাই কামনা করি, ওনারা ভালো থাকুক, ভালোভাবে প্রশিক্ষণ। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক আশিক আলী জানান, কালিম্পং জেলার মাকুমে আজ থেকে প্রকৃতিপাঠ শিবিরের আয়োজন করা হয়েছে। মোট 150 জন ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। সংগঠনের আরেক সদস্য বিশু নন্দী জানান, এটা তাদের 23তম ক্যাম্প। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই প্রকৃতিপাঠ শিবির অনুষ্ঠিত হবে। বললাম দাদা, আজকে আপনাদের ক্যাম্পের শুভ উদ্বোধন হলো, কী বলবেন? আমরা গত 23 বছর যাব গোদাবরী নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মের জন্য সুন্দর এক পৃথিবীকে উপহার দেওয়ার জন্য, যে পৃথিবীটার মধ্যে শুধুমাত্র পড়াশোনা না, সেটার মধ্যে প্রকৃতির একটা ভালোবাসা থাকবে, বৃক্ষ যে আমাদের কী প্রয়োজন সেটা সেই জিনিসটা নিয়ে আলোচনা থাকবে। মানে প্রকৃতিটাকে নিজের একদম নিজের করা, যে প্রকৃতিটা যে আমাদের জন্য এবং তাকে রক্ষা করার যে মূল দায়িত্ব হচ্ছে মানব জাতির, সেই মানব জাতি আমাদের পক্ষে তো সম্ভব না কোটি কোটি লোককে নিয়ে করা। সেই জন্য আমরা চাচ্ছি প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়া প্রকৃতির সম্বন্ধে এবং প্রকৃতিকে ভালোবাসার লক্ষ্য নিয়ে আমরা এই 3 বছর ধরে কাজ করে চলেছি। কোন জায়গায় হচ্ছে আপনাদের? এবার আমরা করছি মাকুম, কালিম্পং জেলার। कितने दिन तक होगा ये कैंप? আমাদের হচ্ছে 26 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ রাত্রে আমাদের ক্যাম্প হয়, 31 তারিখ সকালবেলায় আমরা সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে, দিয়ে আমরা ওখানে একটা ছোটো খাওয়া দাওয়া মতো করে তারপরে একটা আলোচনা করে আমরা 31 তারিখে বেলা 3টার মধ্যে আমরা ক্যাম্প ওখানটাকে। আমার নাম বিশ্বজিৎ। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাইশাত মা সীতা চামুন্ডার পূজা অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ব্লকের দৌমোহনী এলাকায়। ময়নাগুড়ি ব্লকের দৌমোহনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামের ভবেন্দ্রনাথ রায় 2001 সালে কালী মায়ের পূজায় ব্রতী হন। আর তখন থেকেই ভবেন্দ্রনাথ রায়ের স্বর্গীয় পিতা নন্দরাম রায়ের নামানুসারে এই ধামের নাম রাখেন নন্দধাম। সেখানেই ধীরে ধীরে তিনি গড়ে তোলেন মা কালীর 9 ধরনের মূর্তি। সেখানে 7 হাত কালী, 11 হাত কালী, 14 হাত কালী মায়ের মূর্তি স্থান দিলেও সেখানেই তিনি গড়ে তুলেছেন 22 হাত সীতা চণ্ডীর মূর্তি। উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী জাগ্রত মা কালীর এই পূজায় দূর দূরান্ত থেকে মানুষ আসেন। ময়নাগুড়ি ব্লক বাদেও জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের মানুষ এখানে আসেন।
এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই জাঁকজমকভাবে মেলা বসে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়, যা চলবে আগামী রবিবার পর্যন্ত। মানে সীতাকালী এই সময় পূজা কেন? হ্যাঁ, এই সময় পূজা হয় কেন আমি অত শত জানি না, কিন্তু আমি পুজো দিতে আসি। কেন মানে জাগ্রত কালী? হ্যাঁ। কি দিলেন পুজোতে? পুজোতে এই যে প্রসাদ। রাজবংশী সম্প্রদায়ের কিছু আছে এটা? রাজবংশী এখানে এত কিছু আমি জানি না। কোন এলাকা এটা? এটা হচ্ছে রাখালহাট। আপনার নাম কি? আমার নাম রত্না রায়। বাড়ি এই এলাকায় কুমারপাড়া, আমাদের গ্রাম রাখালহাট। এই তো রাখালহাটের সামনে এই পুজো হয় আর কি। 22 হাত কালী, এখানে 11 হাত কালী আছে, আবার 24 হাত কালী আছে, আবার 7 হাত কালী আছে। পাতাল এই তো 3রা অগ্রহায়ণ আর কি। ডিসেম্বর মাসে? হ্যাঁ, ডিসেম্বর মাসে। ভিড় কেমন হয়? ভিড় তো দেখতেইছেন, প্রচুর ভিড়, প্রচুর মানুষের ঢল। পুজো দিলেন আপনিও? পুজো হ্যাঁ আমি দিলাম। কেমন লাগলো এইখানে? কেন? হ্যাঁ, আমরা তো প্রতি বছর এইখানকার লোক পুজো টুজো দেই, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ভালোই হয় আর কি। মেলা হয় 4 দিন 5 দিন ব্যাপী মেলা হয়। কি নিয়মে পুজো হয়? রাজবংশী? হ্যাঁ, রাজবংশী নিয়মে পুজো হয় আর কি। আপনার নাম কি বললেন? আমার নাম শ্যামল পাল। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। কর্তব্যের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। লাটাগুড়ির বেসরকারি একটি হোটেলে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।